শুরু করবো নাকি? আচ্ছা, ঠিক আছে। আপনারা জানেন গত 8 তারিখে কমলগঞ্জ থানাধীন রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে আব্দুর রহিম রাফি বয়স 26 নামে একজন ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয় তার নিজ ঘরে। ঘটনা জানার সাথে সাথেই কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ, কমলগঞ্জ শ্রীমঙ্গল সার্কেল এবং আমাদের এডিশনাল এসপি ক্রাইম অ্যান্ড অপস নোবেল চাকমা ঘটনাস্থলে যায় এবং দ্রুততম সময়ের মধ্যে তারা এটা রহস্য উদ্ঘাটনের জন্য কাজ শুরু করে। রহস্য উদ্ঘাটনের এক পর্যায়ে ভিকটিমের ভাই এবং ফ্যামিলি মেম্বারদের সাথে যখন কথা বলে কিছু বিষয় তাদের নজরে আসে এবং তার পরিপ্রেক্ষিতে ভিকটিমের ছোট ভাইকে হেফাজতে নেওয়া হয় এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ভিকটিমের ছোট ভাই মাদ্রাসা শিক্ষার্থী রানা সে স্বীকার করে যে ক্ষোভের বশবর্তী হয়ে তার নিজ ভাইকে সে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। তো মূল ঘটনা রহস্য উদ্ঘাটন করে আমাদের এডিশনাল এসপি ক্রাইম অ্যান্ড অপস নোবেল চাকমা। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কোয়ারিজ থাকে সে এটার উত্তর দিবে আর কি। ধন্যবাদ। আসলে কেন তার অন্য কেউ তো সেটা থাকতে বলো, তুমি বলো। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। আসলে মর্মান্তিক একটা ঘটনা, কারণ আমরা সাধারণত আমরা যারা পুলিশে চাকরি করি এবং সাংবাদিকতার সাথে জড়িত আপনারা এবং আমরা, এই ধরনের ঘটনা কিন্তু মাঝে মধ্যে ঘটে। তো এই একই ধরনের ঘটনা কমলগঞ্জ থানায় গত 9 তারিখে একই ঘটনা একটা ঘটছে। তো আমরা ঘটনাস্থলে যাওয়ার পরে তাদের ঘরে আপনারা যদি যে থাকেন আপনারা দেখবেন, আপনাদের টিম যদি ওখানে যে থাকে, এটা একদম গ্রামের ভিতরে, এই আমাদের যে মুন্সিবাজার আছে মুন্সিবাজার থেকে আরো অনেক ভিতরে। তো ঘটনাস্থল যাওয়ার পরে তাদের বাড়ির আশেপাশের পরিবেশ, তারা কিন্তু একান্নবর্তী ফ্যামিলি, ওখানে তাদের চাচাদের বাবা চাচা মিলে, তারা ভাই মিলে ওখানে অনেকজন, প্রায় 130 জনের একটা ফ্যামিলি ওই আশেপাশে থাকে। তো ওই জায়গায় আমরা গিয়ে দেখলাম যে এখানে আসলে ঘটনাটা বাইরে থেকে এসে ঘটনার সম্ভাবনা খুবই ক্ষীণ। তারপরে আমরা সব দিক বিবেচনা করে আমাদের তদন্ত করতে থাকি এবং যেহেতু এই যে ঘরটাতে আমরা তার ডেড বডি পাই, সেখানে রাত্রে ঘুমানোর সময় ছিলেন হচ্ছে মাত্র 3 জন, এক মা, তার বড় ছেলে এবং ছোট ছেলে। তো বড় ছেলে বিবাহিত, কিন্তু তার আগের দিন 8 তারিখ শুক্রবারে তার ওয়াইফ তার বাপের বাড়ি একাতুনায় যে মৌলভীবাজার সদরে এখানে চলে আসে। তো রাতের বেলা শুধুমাত্র 3 জন ছিলেন। তো এখন আমাদের প্রশ্ন স্বাভাবিকভাবে বা সবারই প্রশ্ন যে এখানে 3 জন লোক একসাথে ঘুমালো, সকালে উঠে দেখা যায় যে তার ডেড বডি। তো সন্দেহ তো শুরু থেকে ছিল, কিন্তু তারপরও আমাদের যে পারিবারিক বন্ধন আমরা জানি যে মা এবং ছেলে সম্পর্ক, ভাই এবং বড় ভাই ছোট ভাইয়ের সম্পর্ক কেমন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যেভাবে করি আমরা সেভাবে করতে পারতেছিলাম না। আমাদের একটা সব কর্নার ছিল তাদের প্রতি। যেহেতু যে ছেলেটা আমরা যাকে আমরা অভিযুক্ত হিসেবে এখানে আমরা নিয়ে আসছি, রানা ছদ্মনাম দিচ্ছি আমরা, যেহেতু সে শিশু, তার আসল নামটা আমরা এখানে নিচ্ছি না। তো তাকে আমরা শুরুতেই যেভাবে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল খুব সফটলি জিজ্ঞাসাবাদ করছি। সে শুরু থেকেই এটা আমাদেরকে অস্বীকার করে এবং তার মার সাথেও আমরা কথা বলতে থাকি। তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গতকাল আসলে আমরা 9 তারিখে আমরা ডেড বডি এটা পাই এবং আমাদের রহস্য উদ্ঘাটন হচ্ছে তার পরের দিন, অর্থাৎ গতকাল সন্ধ্যা 7:30টার দিকে। তার সাথে কথা বলতে বলতে সে এই জিনিসটা আসছে কখন, সে যখন তার ভাইয়ের জানাজায় যখন পড়তে গেল, সেখানে সে দেখতে পায় যে তার ভাইয়ের জানাজার জন্য প্রায় শত শত লোক ওখানে উপস্থিত এবং সবাই খুবই কান্না করতেছে, ইমোশনাল হয়ে গেছে সবাই। তখন সে আসলে আর নিজেকে ধরে রাখতে পারে নাই, সে ওখানে নিজে কান্না করতেছিল এবং এক পর্যায়ে বলতেছে যে ওখানে সাবেক একজন চেয়ারম্যান আছে, ওনার নামটা আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারতেছি না, বলছে যে ওনাকে নিয়ে আসেন, আমি আমার ঘটনাটা বলবো। তারপর আমরা ওনাকে নিয়ে গেলাম এবং তার দূর সম্পর্কে এক চাচা ওখানকার গ্রামের নিয়ে থানায় বসে আমাদের সামনে পুরা ঘটনা সে বলছে। ঘটনা বলার পরে আমরা রাত্রিবেলা রাত 12টা সাড়ে 12টার দিকে আমরা তার দেখানো মতে যে দা দিয়ে সে তার ভাইকে হত্যা করেছে, এই দা এবং সে লুঙ্গি পরা অবস্থায় ছিল, সেখানে রক্ত মাখা ছিল, ওই লুঙ্গি আমরা উদ্ধার করেছি তাদের বাড়ির ভিতর থেকে।
মূলত বিষয়টা হচ্ছে এখানে ওই যে আপনারা যে প্রশ্ন করছেন কি কারণে, এখানে কারণটা হচ্ছে তার বাবা হচ্ছে মারা গেছেন আরো 4 বছর আগে, কিন্তু তার বাবার একটা স্বপ্ন ছিল যে তাকে হাফেজ করাবেন, কোরআনের হাফেজ করাবেন, এই জন্য মাদ্রাসায় পড়তেছিল। তো বাবা মারা গেছে আরো 4 বছর আগে। এখন গার্জিয়ানশিপ হিসেবে যে দায়িত্ব পালন করা সেটা হচ্ছে বড় ভাই রাফি পালন করে। তো সাধারণত আমরা যেটা দেখি যে বাবা যেভাবে শাসন করে সেই শাসনগুলো কিন্তু আমাদের কাছে তেমন একটা মনে থাকে না, কিন্তু ভাই হিসেবে যেভাবে শাসন করে বা ভাইয়ের শাসনটা হয়তো আমরা সেভাবে মেনে নিতে পারি না। আর সে তো এখন বা তার বয়স হচ্ছে 16 বছর, তো আরো 4 বছর আগে বাবা মারা গেছে, তার মানে 12 বছর থেকে তার ভাইয়ের যে শাসনগুলা এগুলা সে আস্তে আস্তে তার মনের মধ্যে মানে মেনে না নেওয়ার একটা প্রতিরোধ বিদ্রোহী একটা ভাব, এই জিনিসগুলো আছে, কিন্তু ওই রকম না যে একেবারে মেরে ফেলতে হবে। তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে 2 বছর আগে রাফি সে প্রেম করে একজনকে বিয়ে করে। তো এই বিয়েতে কিন্তু তাদের ফ্যামিলির কারোর মত ছিল না, ইভেন তাদের ওখানে কোনো আনুষ্ঠানিকতাও হয় নাই, তাদের চাচারা যারা আছে তারাও মেনে নেয় নাই। তো এই বিষয়টা নিয়ে ওই ফ্যামিলিতে যখন আরেকটা মেয়ে আসলো যেতে তাকে মেনে নিতে পারে নাই, তা এটা নিয়ে তাদের বউ শাশুড়ির সাথে, বউ দেবরের সাথে, বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে এরকম কিছু টুকটাক ঘটনা ঘটতেছিল, মানে এটা একটা পারিবারিক অশান্তি। এই জিনিসগুলো তার মনের মধ্যে আস্তে 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 করে কিছু ক্ষোভ, কিছু ঘৃণা, এই জিনিসগুলো তার মধ্যে চলে আসে। তো ঘটনার আগের দিন অর্থাৎ 8 তারিখ রাতে তার হচ্ছে 9 তারিখে তার একটা পরীক্ষা ছিল মাদ্রাসার মধ্যে। তো 8 তারিখ রাতে সে বড় ভাইয়ের কাছে 500 টাকা চায়। 500 টাকা চাই কি কারণে? সেটা হচ্ছে মাদ্রাসার মাসিক ফি। এই মাসিক ফি যখন চাইছে তখন বলে যে তোমাকে আমি 500 দিব না, তুমি তো মাদ্রাসায় যাও না, আর তোমাকে টাকা দিলে এই টাকাগুলো তুমি অন্যদিকে খরচ করো। তো এই কারণে সে দেয় না, একটু বকাঝকা করছে, বলছে আমি তোমার মাদ্রাসার শিক্ষক যারা আছে তাদেরকে সরাসরি দিয়ে দিব। তো এই কারণে সে তার পরের দিন সকালে ঘুম থেকে যখন উঠলো, তার মা ঘুম থেকে উঠছে কিন্তু 7টার দিকে, সকাল 7টায় ঘুম থেকে ওঠার পরে উনি যথারীতি মারা যা করে, উনি বাসন কোসন তারপরে ঘরের জিনিসপত্রগুলো ধোয়া মশার জন্য পাশে যে একটা পুকুর ছিল পুকুরে গেছেন, ওখানে দীর্ঘক্ষণ ছিলেন, প্রায় আধা ঘন্টার মতো। তো এর মধ্যে সে ঘুম থেকে ওঠার পরে দেখে যে ওই বড় ভাই যেখানে ঘুমাতো ওই রুমের মধ্যে দরজাটা খোলা। এখন তার মধ্যে হঠাৎ করে যে মানুষ এই বয়সের মধ্যে আসলে এই মানুষের ঘৃণা কতটুকু থাকলে বা কি হবে না হবে সে আসলে বাস বিচার করার তো এই বয়স হয় নাই। তার কাছে মনে হয়েছে যে এখন মানে আমি সুযোগটা নেই। তখন সে তাদের বাড়িতে যে দা ছিল, দাও দিয়ে সে ঢুকছে, আফসা আফসা অন্ধকার ছিল, লাইটও ছিল না, ওই ভেন্টিলেটর দিয়ে যে আলো পড়তেছিল এটা নিয়ে সে যা দেখছে ঘুমন্ত অবস্থায়। পরে আর এগুলা সে আসলে এখন এমন অবস্থা হয়ে গেছে সে কথা বলার মতো যে আমি আসলে কি করছি আমি নিজে জানি না, এই হচ্ছে তার বক্তব্য। অর্থাৎ এই ঘটনাটা আসলে এখন থেকে না, তার মধ্যে গত 3-4 বছরের মধ্যে ভাইয়ের শাসন, তারপর বউ শাশুড়ির যে টান পড়েন, তারপরে বউ দেবরের যে টান পড়েন, এগুলো আস্তে আস্তে তার মনের মধ্যে আস্তে আস্তে একটা ক্ষোভ, ঘৃণা, এগুলা আস্তে আস্তে তার জমতে থাকে। পরে আসলে 9 তারিখ তার মন বিদ্রোহ করে, হঠাৎ করে এই ঘটনা ঘটে। তো তাকে আসলে আমরা যেহেতু আমরা শিশু হিসেবে তাকে ট্রিট করব, তাকে আমরা সাধারণত আদালতের মাধ্যমে সংশোধনাগারে পাঠানো হবে, সেখানে সে যাতে কারেক্টেড হয়ে চলে আসতে পারে সেই ব্যবস্থা হয়তো আমাদের ওই যে কারেকশন সেন্টার থেকে করা হবে। এ হচ্ছে আমাদের বক্তব্য আর কি, তদন্তের বিষয়। আপনি বললেন যে